হ্যালো এভরিওয়ান, ছাত্ররা তোমরা নিশ্চয়ই সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা যে নবম শ্রেণীর চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেখানে আমরা বল গতি চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা করে নিয়েছিলাম, যে বিভিন্ন প্রকার গতিগুলো আমরা জেনেছিলাম। তো এরপরে এই সমস্ত যে বিভিন্ন প্রকার গতিশীল বস্তু আমরা দেখে থাকি বা বিভিন্ন বস্তুর যে গতি দেখে থাকি, সেই গতিগুলোকে যদি আমরা তুলনা করতে যাওয়া কিংবা তাদের মধ্যে বিভিন্ন প্রকার পার্থক্য খুঁজতে যেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সেই গতিশীল যে বস্তুটা, সেই গতিশীল বস্তুর কতগুলো পরিমাপযোগ্য রাশি আমাদেরকে দরকার। যে সমস্ত ভৌত রাশি আমরা জেনেছি যাদেরকে পরিমাপ করতে পারবো, তো সেই রকম কোনো গতিশীল বস্তুর কতগুলো পরিমাপযোগ্য বিষয়কে আমাদেরকে ধরতে হবে, তবেই কিন্তু সেই বিষয়গুলোকে আমরা পরিমাপ করে তাদের মধ্যে পার্থক্য করতে পারবো, যে সেই গতিটার বৈশিষ্ট্য যে প্রকৃতি সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। সেই সমস্ত ভৌত রাশিগুলো কি কি? কোনো একটা গতিশীল বস্তু আমরা জানি সে কি না, বা যার গতি রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। তো সেই রকম একটা গতিশীল বস্তুর আমরা যেটা প্রথম জানতে চাইবো, যে অতিক্রান্ত দূরত্ব নামক একটা ভৌত রাশি আমরা তার পরিমাপ করব। তার সরণ যাকে আমরা ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট বলি, সেই সরণ বলতে বিষয়টা আমরা জানবো, সেটা পরিমাপ করব। দ্রুতি বা স্পিড বলে আমরা যাকে বলে ধরে থাকি, স্পিড, সেই দ্রুতি জিনিসটা সম্পর্কে জানবো, এবং সেই দ্রুতির যে বিভিন্ন ধরনের দ্রুতি হতে পারে কোনো গতিশীল বস্তুর, সেই সমস্ত যে ভাগগুলো আমরা জানবো। তো একের পর এক আমরা আলোচনাতে আসছি। ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখার জন্য আমরা এটা 2 নম্বর ক্লাসে আমরা যেগুলো সব ভৌত রাশিগুলো একসঙ্গে আলোচনা না করে 2 নম্বর ক্লাসটিকে আমরা কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এবং ছোট ছোট 3টা পার্টে আমরা ভাগ করে নেব, এবং সেই 3টা পার্টের মধ্যেই কিন্তু আমরা বিস্তৃতভাবে এই আলোচনাটা সারবো। তো প্রথম চলে আসছি অতিক্রান্ত দূরত্ব। তো সর্বপ্রথম আমরা বলে রাখি, এখানে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে কোনো গতিশীল বস্তুকে আমরা বলেছি যে একটা বিন্দু বস্তু হিসাবে বা বিন্দু ভর হিসাবে ধরে আমরা তাকে আলোচনাটা করব, যাতে করে আলোচনার সুবিধা পাওয়া যায় এবং গাণিতিক ক্যালকুলেশনের সময় আমাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা আসবে। তো এক্ষেত্রে আমরা ধরছি কোন একটা গতিশীল বস্তু, আমরা বিশেষ করে যদি ধরছি কোন একটা সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে। তো গতিশীল যদি হয়, একটা প্রথম তার অবস্থান, মনে করি বিন্দু বস্তুটা যেটা অবস্থান করছিল এ অবস্থানে, একটা সময় পর সে চলে এলো বি অবস্থানে, তার গতির জন্য সে চলে এসেছে। তো এই যে সময়ে সে মোট যে পথটা অতিক্রম করেছে, সেই মোট পথের দৈর্ঘ্যটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলে আমরা বলবো। তো এখন সরল রৈখিক পথে যদি গতিশীল হয়, তাহলে সেই সরল রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে তার দ্বারা অতিক্রান্ত যে পথের দূরত্ব, তাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। কিন্তু পথটা যদি আঁকা বাঁকা হয়ে থাকে, এরকম একটা আঁকা বাঁকা আমরা রাস্তা বরাবর ধরছি যে বস্তুটা গতিশীল হয়েছে, তাহলে এই যে রাস্তাটার দৈর্ঘ্য আমরা এই বক্ররেখার দৈর্ঘ্য বলে বলতে পারি। সেই বক্ররেখার দৈর্ঘ্যটাই হবে প্রকৃতপক্ষে তার সেই গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আমাদের এই বিষয়টা অত্যন্ত সহজ, এবং এখানে সাধারণত গাণিতিক প্রশ্ন কিছু তোমাদের পড়বে। যেমন ধরো কোন একটা গতিশীল বস্তু, একটা ধরো বৃত্তাকার, ধরো 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একটা বস্তু গতিশীল হয়েছে, এবং মনে করছে যে এই একটা বিন্দু থেকে সে গতিশীল হয়ে যে ঠিক অপর প্রান্তে এসে পৌঁছালো, এই অবস্থায় তার দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান কত? তো এক্ষেত্রে আমরা জানি বৃত্ত, এই যে বৃত্তাকার পথ, বৃত্তের পথের সেই অর্ধেক দূরত্বটা কিন্তু এখানে এসে পৌঁছেছে বি বিন্দুতে। তাহলে এই বৃত্তাকার পথের মোট যে বৃত্তের দৈর্ঘ্যটা, বৃত্তাকার পথের দৈর্ঘ্য, এটা আমরা জানি বৃত্তের মোট বক্র পথের দৈর্ঘ্যটাকে এটা পুরো পরিধি বলে থাকি। তো এখানে সে অর্ধ পরিধি দৈর্ঘ্য অতিক্রম করেছে। এখন তোমরা গণিতে যে একটা বৃত্তের পরিধির সূত্র তোমরা জানো, যে বৃত্তের যে কোনো বৃত্তের পরিধির সূত্র কি না 2 π × r। আর হচ্ছে কি, যে বৃত্তাকার পথে বা বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা।
এবং এখানে এই যে পাই এর মানটা আমরা সাধারণত 22/7 বলে বলি, যেটা হচ্ছে কিনা পরিধি আর ব্যাসের অনুপাত। তো এক্ষেত্রে এই সমীকরণে বৃত্তের অর্ধ পরিধি কিন্তু অতিক্রম করেছে। তাহলে অর্থাৎ ধরো বলছি এ সি বি দৈর্ঘ্য চাপ, এটা একটা বৃত্তচাপ এ সি বি, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি না অর্ধ পরিধি, অর্ধ পরিধি হবে এখানে। অর্ধ পরিধি মানে কি, পরিধি যদি 2πr হয়ে থাকে তাহলে অর্ধ পরিধি হচ্ছে πr। এখন পাই এর মান তো আমরা জানি 22/7, তার সঙ্গে আমরা যাতে করে কাটাকাটিটা করতে সহজ হয় তো এখানে 7 ধরেছি, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এই যে গতিশীল বস্তুটার দ্বারা অতিক্রান্ত যে দূরত্ব বা অতিক্রান্ত পথের মান হচ্ছে 22 সেন্টিমিটার। তো এখন এই রকম বিভিন্ন গাণিতিক প্রশ্ন এইরকম যেগুলো সাধারণত পড়ে, ধরো কোনো একটা বস্তু সোজা পূর্ব দিকে 3 কিলোমিটার যাওয়ার পর সোজা উত্তর দিকে ধরো বলছি 4 কিলোমিটার অতিক্রম করেছে, তাহলে ওই গতিশীল বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে মোট যে রাস্তাটা সে বিন্দু থেকে এই বিন্দুগুলোর আমি নাম দিই যদি এ বি প্লাস বিসি, যে মোট রাস্তাটা অতিক্রম করেছে এ বি প্লাস বিসি, সেটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতে পারি এস সমান এ বি প্লাস বিসি, অর্থাৎ 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার, এই করে মোট হচ্ছে 7 কিলোমিটার। কিন্তু এই রকম যে প্রশ্নগুলো তোমরা খুব সহজে গণিতটাতে কি বলেছে ভাষাটাকে মাথায় রেখে গণিতগুলো করতে পারবে। তো এরপর আমরা আরেকটা ভৌত রাশির আলোচনাতে চলে আসছি, যেখানে আমরা যে দেখব সরণ জিনিসটা কি, ডিসপ্লেসমেন্ট। এখন কোন গতিশীল বস্তু যদি সোজা পথে এই যে যাতায়াত করছে, তো এই অতিক্রান্ত দূরত্বের আরো একটা সহজ এক্সাম্পল আমরা যদি দেখাই, যেখানে আমরা দেখব যে একটা সরল, যে আমরা বলছি ধরো এক্স অক্ষ বরাবর আমরা মূল বিন্দু থেকে একটা গতিশীল বস্তু সে যাত্রা শুরু করেছে। প্রথমে সে হচ্ছে ধরো 8 সেন্টিমিটার বা 8 একক দূরত্ব, 8 সেন্টিমিটার দূরত্ব সেই সরলরেখা বরাবর চলেছে। আবার সেখান থেকে সে ঘুরে আবার পেছন দিকে এসে ধরো বলছি আগে গেছিল 8 কিলোমিটার প্রথমে, তারপরে ঘুরে এলো কি কত কিলোমিটার, কত 5 সেন্টিমিটার ধরো সে ব্যাক করে এলো, আবার পুনরায় সে এখান থেকে সে ধরো আবার 8 সেন্টিমিটার চলে এলো, দিয়ে সে আলটিমেট ধরো আমি বলছি প্রথমে এ বিন্দুতে এসেছিল, এ থেকে বি তে এলো, বি থেকে আবার এসে সি বিন্দুতে পৌঁছালো। এখন এই গণিতটাই তোমরা বলো তো যে বস্তুটার দ্বারা অতিক্রান্ত দূরত্বের মানটা কত। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা কি হবে, যাকে এস বলছি, প্রথম সে ও থেকে এ বিন্দু পর্যন্ত এসছে, ও এ দূরত্ব অতিক্রম করেছে, আবার এ থেকে বি তে ফিরে এসেছে, এ থেকে বি তে ফিরে এসেছে সেকেন্ড টাইম, তাহলে এ বি, আবার বি থেকে এসে পৌঁছেছে সি, তাহলে বিসি। এখানে বস্তুটার দ্বারা অতিক্রান্ত যে মোট পথটা হচ্ছে ও এ প্লাস এ বি প্লাস বিসি। তো এই ক্ষেত্রে মানগুলো তোমরা যদি বসাও পেয়ে যাবে 8 প্লাস 5 প্লাস আবার 8, এগুলো সবই হচ্ছে সেন্টিমিটার। তো এইগুলো যোগ করে 21 সেন্টিমিটার সে পথ অতিক্রম করেছে। তো এই যে সেম এক্সাম্পল গুলো রেখে আমরা ওই গতিশীল বস্তুটার আরেকটা ভৌত রাশি আমরা যেটা আলোচনা করব সেটা হবে সরণ। তো এইখানে আমরা বলে রাখতে চাইছি অতিক্রান্ত দূরত্ব বলার সময় কিন্তু কোনো দিক আমাদের উল্লেখ করার প্রয়োজন পড়ছে না, তার দ্বারা অতিক্রান্ত মোট পথটাই হচ্ছে অতিক্রান্ত। তাহলে এটা একটা কি রাশি হবে না, এটা একটা স্কেলার রাশি। তাহলে প্রথমে অতিক্রান্ত দূরত্ব কি বা কাকে বলে কি ব্যাপার সেটা আমরা ভালো করে বুঝলাম। তো তারপরে সেটা একটা স্কেলার রাশি বলতে কি আমরা যেটা দিক বলার দরকার নেই, শুধু মানটা বললেই হয়, এটা আমরা জানলাম। তৃতীয়ত এর একক কি হবে, এর এককটা নিশ্চয়ই তোমরা দূরত্বের একক যা হয় সেই রকম সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার কিংবা এসআই পদ্ধতিতে হলে মিটার, এই সমস্ত, কিংবা এফপিএস পদ্ধতিতে ফুট, এই সমস্ত এককগুলো তোমরা হবে। আবার যদি অতিক্রান্ত দূরত্বের মাত্রা তোমাদের কোথাও লিখতে হবে, অতিক্রান্ত দূরত্ব মানে একটা দৈর্ঘ্যকে নির্দেশ করছে, তো এর মাত্রা হবে এল। তো এরপরে আরো একটা গতিশীল বস্তুর ভৌত রাশি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরণ। তো কখনো কখনো কি হয় আমাদের মোট রাস্তার বা অতিক্রান্ত পথের তুলনায় সে সোজা পথে কতটা গেছে সেটা কিন্তু ম্যাটার করে বা আমাদের জানার দরকার পড়ে। তো সেই বিষয়টাকে বলা হচ্ছে সরণ। কোনো একটা গতিশীল বস্তু সোজা পথে কত দূর গেল
কোন একটা নির্দিষ্ট দিকে সোজা পথে কত দূর অতিক্রান্ত হয়েছে, মানে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থা গেছে, সেটাকেই বলা হচ্ছে তার সরণ। তাহলে সরণ কাকে বলে নিশ্চয়ই বুঝলে না, কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট দিকে তার যে পরিমাণ রাস্তা পথ অতিক্রম করে গতির দরুন, সেটাকেই বলা হচ্ছে তার সরণ। তাহলে সরণ বিষয়টা জানলে। এখন সরণ যেহেতু একটা নির্দিষ্ট দিক বরাবর হয়, তো সেটা কিন্তু হবে একটা ভেক্টর রাশি, এবং সেই রূপ তার একক গুলো এবং তার যে মাত্রা, এখানে সবগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে, এবং একক গুলো সিজিএস পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে বলছি সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে হবে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, এভাবে মাত্রাও হবে এল। তো এই সেম যে আমরা আলোচনাগুলো করছিলাম অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন এক্সাম্পল গুলো, 1 নম্বর এক্সাম্পল বা বিভিন্ন এক্সাম্পল গুলো, তো এক্ষেত্রেও আমরা যদি সেম এক্সাম্পল গুলো নিয়ে আমরা বলি যে এখানটায় অতিক্রান্ত দূরত্ব না, সরণের মান কত ওই গতিশীল বস্তুটা। তো প্রথম ক্ষেত্রে তোমরা সিম্পল এটা যেহেতু সরল রেখা বরাবর অতিক্রান্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব আর সরণের মান কিন্তু দুটোই একই হবে, সোজা পথে যেহেতু এটা গতিশীল হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বক্ররেখা বরাবর যেহেতু অতিক্রম করেছে, এক্ষেত্রে বক্ররেখার দৈর্ঘ্য আমরা যেভাবে মাপ করি একটা সুতোকে সেই বক্রে ফেলে, সেটার মান হবে বক্ররেখার দৈর্ঘ্য। কিন্তু সোজা পথে ধরো প্রথম অবস্থান থেকে এই অবস্থানে যে রাস্তা অতিক্রম করেছে, আমি যদি তাকে একটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করে দিই, এই স্ট্রেট লাইনটার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু তাকে বলা হচ্ছে সরণ। তো প্রথম ক্ষেত্রে দেখো যে আঁকা বাঁকা দৈর্ঘ্যটা যাকে আমরা এস বলেছিলাম, সেই দৈর্ঘ্যটা বড় হবে না এই যে সোজা যে স্ট্রেট লাইনটার দৈর্ঘ্য বড় হবে? ধরো এটা এ থেকে সে এ বি বিন্দু আমি বলছি, তাহলে এক্ষেত্রে এস কিন্তু বড় হয়ে যাবে, এস কিন্তু এ বি সরলরেখার থেকে এসটা কিন্তু ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে। তো দেখতে পাচ্ছ যদি গতিশীল বস্তু সরল রেখা বরাবর অতিক্রম করে, তখন সরণ এবং যে অতিক্রান্ত দূরত্ব দুটোই সমান হয়ে যাবে, কিংবা যদি বক্রপথে অতিক্রম করে তো সরণের মানটা কিন্তু কম হবে অতিক্রান্ত দূরত্বের তুলনায়। ঠিক একই যে এক্সাম্পল, এই ধারণাটাকে তোমরা যদি এই এক্সাম্পলটার ক্ষেত্রে ধরো, বস্তুটা এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে এসে পৌঁছালো, তো এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বটা, এই পথটা কিন্তু এই বৃত্তচাপের দৈর্ঘ্য, কিন্তু সরণ এক্ষেত্রে কত হবে ঠিক করে এখানে ছবি দেখে তোমরা বলো তো। এক্ষেত্রে এটা কিন্তু ব্যাস হবে, এটা 7 সেন্টিমিটার প্লাস 7 সেন্টিমিটার অ্যাকচুয়ালি, তাহলে সরণ কত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু 14 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ যেটা সরণ হয়েছিল সেটা ডিসপ্লেসমেন্টের থেকে বড় হচ্ছে। আবার এই যে গাণিতিক প্রশ্নটা যেখানটা এটা পথ ধরছে, এটা 90 ডিগ্রি, ছবিটা যদিও 90 ডিগ্রি হয়নি তবু ধরে নিচ্ছি 90 ডিগ্রি। তো এক্ষেত্রে সরণটা আমাদের বেরিয়ে অতিক্রান্ত দূরত্ব বেরিয়েছিল 7 কিলোমিটার, কিন্তু এক্ষেত্রে সরণের মান কত হবে সোজা পথে? তো সরণের মান নির্ণয়টা আমরা কি করে করে থাকি না, অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুকে একটি সরল রেখা দ্বারা যুক্ত যদি করে দিই, সেই সরলরেখার দৈর্ঘ্য। এখন এই এসি সরলরেখাটা হচ্ছে, এটাই হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এটা এখানে এই এসির মান নির্ণয়টা আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার ভূমি এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান, এবং সেখান থেকেই আমরা বের করতে পারি এসি ডি সমান হচ্ছে সেই বর্গক্ষেত্র অর্থাৎ 3 এর স্কয়ার যুক্ত 4 এর স্কয়ার কিলোমিটার, অর্থাৎ আমরা এটা সচরাচর আমরা পাবো 5 কিলোমিটার, কারণ 25 হবে, 9 প্লাস 16 25 তার 5 কিলোমিটার। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ 7 কিলোমিটারটা সরণ, তাহলে এস সবসময় দেখতে পাচ্ছ যে বি এর থেকে বেশি হচ্ছে, যদি না সোজা পথে সে বস্তুটা গতিশীল হয়ে থাকে। তো আর একটা এক্সাম্পল যেটা আমরা বলছি, যেটা আলোচনায় দিয়েছিলাম যাতে করে তোমাদের সব ধরনের এক্সাম্পল গুলো কভার হয়ে যায়, যেমন যদি মনে করি এই যে সরলরেখা বরাবর তো গতিশীল হয়েছে, তাহলে এক্ষেত্রে বস্তুটার সরণ কত? অতিক্রান্ত দূরত্বটা আমরা নির্ণয় করে নিয়েছি 21 সেন্টিমিটার। সরণ কত? সরণ বলতে কি বলছি, যে প্রথম অবস্থান আর শেষ অবস্থানটিকে আমরা যে একটা সরল রেখা দ্বারা যুক্ত করলে যে দৈর্ঘ্যটা হবে সেটা, তাহলে এক্ষেত্রে সরণ ডিসপ্লেসমেন্টটা কত হবে না ও সি। তো এখন ও সির মানটা তোমরা ছবির সাহায্যে ভালো করে স্পষ্টই বুঝতে পারছো, এখানে যদি এটা 8 হয়, এটা 5 গেছে, তাহলে এই 5 থেকে 8 এসছে, মানে এটা 3 সেন্টিমিটার। তাহলে দেখো 8 যুক্ত 3 সেন্টিমিটার, তাহলে এই পর্যন্ত তো 8 ছিল, তার সঙ্গে এটা 3 সেন্টিমিটার, তাহলে 8 যুক্ত 3 সমান 11 সেন্টিমিটার।
তাহলে বুঝতেই পারছো। তো এক্ষেত্রে সরণের ক্ষেত্রে কিন্তু দিকটা যেহেতু ম্যাটার করে, কেন এটা কমে গেল যখন বিপরীত দিকে এসেছিল, এইটার ক্যালকুলেশনকে কিন্তু আমরা যদি দিকটাকে আমরা নেগেটিভ চিহ্ন হিসাবে বোঝাই, তাহলে ডিটা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি, দেখো +8 ডান দিকে যাওয়ার সময় ধরো এটাকে পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক ধরি, তাহলে +8 সেন্টিমিটার। তারপরে দেখো বিপরীত দিকে এসেছে, তার সঙ্গে যোগ হবে -5 সেন্টিমিটার। বিপরীত দিকে এসেছে, তার সঙ্গে যোগ হবে আবার +8 সেন্টিমিটার। তাহলে দেখো সেই 16 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বাদ গিয়ে হচ্ছে 11 সেন্টিমিটার। তো আমরা সরণটাকে নির্ণয় করার সময় বা দিকটাকে ইন্ডিকেট করার জন্য তার সামনে কিন্তু এই প্লাস বা মাইনাস সাইনটাকেও আমরা ব্যবহার করে কোন দিকে হচ্ছে গতিশীল সেটাকেও আমরা বোঝাতে পারি। তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেন ভেক্টর রাশি হচ্ছে এবং কখন সমান হবে, কখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছ অসমান হবে এবং কেবলমাত্র একমাত্র সোজা পথে গতিশীল হলে সমান হবে। তো এরপরে চলে আসছি এই গতিশীল বস্তুর একটা গুরুত্বপূর্ণ ভৌত রাশি, যেটা পরিমাপ করলে আমরা বস্তুটার যে আরেকটা বিষয় জানতে পারবো, সেটা বলা হচ্ছে দ্রুতি। দ্রুতি কাকে বলে না, দ্রুতি সমান হচ্ছে কোন গতিশীল বস্তুর দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব, যেটা হয়েছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ভাজিত সময়। অর্থাৎ কতটা পথ অতিক্রম করেছে কত সময়ের মধ্যে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় তার দ্রুতি। তো অতিক্রান্ত দূরত্বের যদি এটা সংজ্ঞা হয়ে যায়, তার এককটা নিশ্চয়ই বুঝতে পারছো এককটা কি হবে। এককটা অতিক্রান্ত দূরত্বের যদি সিজিএস পদ্ধতিতে একক বলো, সিজিএস পদ্ধতিতে কি একক হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেন্টিমিটার বাই সেকেন্ড। এসআই পদ্ধতিতে কি একক হবে নিশ্চয়ই বুঝতে পারছো, মিটার পার সেকেন্ড। এর মাত্রাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অতিক্রান্ত দূরত্ব মানে একটা দৈর্ঘ্যকে নির্দেশ করে, এর মাত্রা এল বাই টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব যাকে এস বলছি, এস এর মাত্রাটা তোমরা পেয়ে যাচ্ছ এল বাই টি, অর্থাৎ এল টি মাইনাস 1। তো এইভাবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের দ্বারা আমরা দ্রুতি নামক ভৌত রাশিটা, যাকে ইংরেজিতে স্পিড বলে এটা জানলাম। এখন কোন একটা গতিশীল বস্তু যদি সব সময়ের সমান সময়ের ব্যবধানে সর্বদাই সমান সমান দূরত্ব অতিক্রম করেছে, যদি সোজা পথে ধরছি বস্তুটা গতিশীল হয়েছে, সেই গতিশীল অবস্থায় থাকার সময় বিভিন্ন সময়টাকে আমি বিভিন্ন ভাবে যদি ভাগ করে দিই, তো এটা বলছি T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, এইরকম চারটা সময়ের অন্তরে যে যে দূরত্বগুলো অতিক্রম করে করে গেছে, S1, S2, S3, S4, যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে গেছে, দেখো তাহলে সমান সমান সময় অন্তরে যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে গেছে, তাহলে এই যে অনুপাতগুলো সমান হচ্ছে, তখন তাকে আমরা বলবো সমদ্রুতি। তাহলে কোন গতিশীল বস্তু যদি সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান সমান দূরত্ব, অর্থাৎ যদি এই T1টাকে আমি ধরি বলছি 5 সেকেন্ডে সে ধরো 5 সেন্টিমিটার অতিক্রম করেছে, এই ক্ষেত্রেও 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার। তো এইভাবে প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেই যে অনুপাতটা 5/5 সেন্টিমিটার পার সেকেন্ড বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা সমদ্রুতিতে গেছে বলে আমরা বলবো। অসমদ্রুতি কি, যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম না করে, ধরো গতিশীল বস্তুটা ধরো এটা এই যে বক্রপথে ধরো যাচ্ছে, কখনো বক্রপথে গেলেই নিশ্চয়ই সে একটা সোজা পথে যাচ্ছে না, বলতে গাড়িটা বা গতিশীল বস্তুর ইঞ্জিনটাকে কখনো বাড়ানো কমানো করা হয়ে থাকে। তো কখনো দেখা যাচ্ছে যে প্রথম ধরো T1 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করেছিল, ধরো সেটা সোজা পথেও হতে পারতো, আমরা বাঁকা পথে দেখিয়েছি এই কারণে বাঁকা হওয়ার জন্য রাস্তাটাই ধরছি, তার বিভিন্ন সময় ইঞ্জিনটাকে তার গতি বাড়াতে হয়েছে কমাতে হয়েছে। তো কখনো হচ্ছে দেখো T1 সময় S1 হচ্ছে, কখনো ধরো মনে করছি T2 সময় সে S2 অতিক্রম করেছে। তো এইরকম বিভিন্ন সময় একই সময় ধরো সেই সময়টার যে সেই সময়ে সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সেইগুলোর অনুপাতগুলো যদি সমান না হয়ে থাকে, অর্থাৎ আমি যদি দেখি S1/T1 এর যে অনুপাতটা S2 not equal to S2/T2, তাহলে এই যে অনুপাতগুলো আমরা পাবো যদি সমান না হয়, তাকে আমরা বলবো যে বস্তুটা অসম দ্রুতিতে যাচ্ছে। বোঝা গেল? এরপরে চলে আসছি গড় দ্রুতি। গড় দ্রুতি জিনিসটা কি? সাধারণত কোনো গতিশীল বস্তু কিন্তু সর্বদা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে না, সে অসম দ্রুতি নিয়েই চলবে। তো সেই সমগ্র পথ জুড়ে কিভাবে গেছে, অর্থাৎ সমগ্র পথ জুড়ে কিভাবে গেছে তার একটা ধারণা আনার জন্যই আমরা কিন্তু
গড় দ্রুতি নামক যে এই ভৌত রাশিটার কিন্তু আমরা অবতারণা করব। সেই গড় দ্রুতি কাকে বলে? গড় দ্রুতি সমান কি না মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা গড় দ্রুতি। এভারেজ আমি চিহ্ন হিসাবে দিলাম। তাহলে ধরো বলছি বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব গেছে, T3 তে আবার সে S3 গেছে, T4 এ আবার S4 গেছে, তাহলে তার দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব গুলো কত বলতো? S1 যুক্ত S2 যুক্ত S3 যুক্ত S4, মোট অতিক্রান্ত দূরত্ব। মোট সময়টা এখন কত কত লেগেছে, সেই সময়গুলোর সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে আমরা এইভাবে পেয়ে যাব এইগুলো। তো এইগুলো গাণিতিক প্রশ্ন যখন তোমরা সমাধান করবে এদের মানগুলোকে ধরো বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে, সেই এককগুলোকে একই করে সবগুলোকে লিখলে এবং তাদের ভাগ করে তাদের গড় দ্রুতির মানটা কিন্তু তোমরা বের করতে পারবে। তো এই রকম গুলো হচ্ছে দ্রুতির যে তিনটা পার্ট। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক দ্রুতিটা কি? কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা বিশেষ স্থানে বিশেষ মুহূর্তে তার সেই অবস্থানের থেকে তার যে অতিক্রান্ত দূরত্ব এবং সেই ক্ষুদ্র সময়ের যে অনুপাতটা, সেটাকেই বলা হবে তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে কোনো গতিশীল বস্তু কোনো একটা বিশেষ অবস্থানে যে তার তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের যে অনুপাত, সেটাকেই আমরা বলবো হচ্ছে তার ওই বিন্দুতে তার তাৎক্ষণিক দ্রুতি। ধরো সাপোজ একটা বস্তু এভাবে গতিশীল হচ্ছে, এই পথ বরাবর গতিশীল, এই বিশেষ অবস্থান আমি এখানে অবজার্ভ করছি, এই বিন্দুতে আমি তার এই ক্ষুদ্র সময় T1 সময়ে তার যে ক্ষুদ্র সরণ হয়েছে S1, সেই সরণ হচ্ছে তা অতিক্রান্ত দূরত্ব হয়েছে, এই দুটোর অনুপাতকে নিয়ে S1/T1 এর অনুপাতের ক্ষুদ্র মানটাকে নিয়ে আমরা তাকে তার তাৎক্ষণিক দ্রুতি, যাকে আমরা V দিয়ে প্রকাশ করব। তাৎক্ষণিক দ্রুতি পরবর্তীতে আমরা জানবো এই তাৎক্ষণিক দ্রুতি আর বেগ কিংবা তাৎক্ষণিক বেগ কিন্তু একই হবে। কারণ কি, বস্তুটা যে পথে গতিশীল হয়েছে সেই পথটা আঁকা বাঁকা হতে পারে, কিন্তু খুব ক্ষুদ্র জায়গায় যে কোনো বিন্দুতে খুব ক্ষুদ্র সময়ে আমি সেই ছোট্ট অংশটাকে কিন্তু আমি স্ট্রেট লাইন ধরতে পারবো। সেই সরল রেখা ধরলে তখন কিন্তু সরণের মানটা কিন্তু যা হবে, অতিক্রান্ত দূরত্বের মানটা কিন্তু তাই হবে, আমরা জেনেছি। তো সেক্ষেত্রে কিন্তু বেগ, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি সবগুলো কিন্তু একই হয়ে দাঁড়াবে। তো এই হলো আজকের আমাদের ক্লাসের ছোট্ট আলোচনাটা, যেখানে আমরা মাত্র 3টা ভৌত রাশি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি কয়েকটা ভৌত রাশি, গতিশীল বস্তু ভৌত রাশিগুলো নিয়ে আলোচনাটা করব। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখবে, সঙ্গে সঙ্গে বইটাকেও ভালো করে পড়বে এবং যে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো তোমরা কিন্তু সমাধান করার চেষ্টা করবে। যতক্ষণ না তোমরা হাতে নাতে কিছু করছো, বুঝবে যে কিছু তোমাদের শিখতে পারছো না। যতক্ষণ নতুন নতুন প্রবলেম তোমরা সলভ করবে তোমরা, তখনই জানবে যে কিছুটা তোমরা বিজ্ঞানকে বুঝতে শিখেছো।